দেখছেন স্বপ্নধারা স্বাধীন সংলাপ, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে অনেকগুলো ঘটনা ঘটেছে, মানে একটা ইভেন্টফুল ডে বলা যায়। প্রধান উপদেষ্টার সঙ্গে 3টি প্রধান রাজনৈতিক দল আজকে বৈঠক করেছেন। নির্বাচন নিয়ে কথা হয়েছে, জাতীয় পার্টি নিয়ে সেখানে কথা হয়েছে। আজকে দেশের বিভিন্ন জায়গায় কয়েকটি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বেশ উত্তপ্ত ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো একদম সংঘর্ষ হয়েছে, অনেক আহত হয়েছে। সব কিছু মিলে অনেকগুলো ঘটনা, রাজনীতি নিয়ে নানা ধরনের কথা উঠছে। নির্বাচন নিয়ে আশঙ্কার কথা আছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আজকে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, কোনোভাবে এটি নিয়ে বিকল্প কোনো চিন্তা করার সুযোগ নেই, এমন তিনি বলেছেন। সব কিছু মিলে এই বিষয়গুলো একটু আলোচনা করার চেষ্টা করবো। আজকের দিনে যে ঘটনাগুলো ঘটেছে, আমরা বিষয় দিয়েছি কোন পথে বাংলাদেশ। দুজন আলোচক আছেন, একটু পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন মোস্তফা ফিরোজ, তিনি সিনিয়র সাংবাদিক। আছেন মুশফিকুস সালেহিন, তিনি যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। মোস্তফা ফিরোজ, আপনাকে দিয়ে শুরু করি। আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে 3টি রাজনৈতিক দলের বৈঠক হলো। নুরুল হক নূরের আহত হওয়ার ঘটনার পরে একটা উত্তপ্ত পরিস্থিতি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আসলে এই বৈঠক, এবং এই বৈঠক নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা বেশ আগ্রহ ছিল আসলে কি অবস্থা হয়। বৈঠক শেষে ব্রিফিং আপনি শুনেছেন, সব কিছু মিলে আপনার এই বৈঠক থেকে আসলে কি আসলো, ফলাফল কি আসলো? কিছুই আসেনি। 3 রকমের বক্তব্য শুনলাম, যেটা প্রাথমিকভাবে গণপরিষদের নির্বাচন হোক আগামী, এটা হলো এনসিপি বলল। আর জামাত যা বর্ণনা করলো যে নির্বাচনের কোনো পরিবেশ নেই। আর বিএনপি যেটা বলল যে একটা অশুভ শক্তি নির্বাচন বানচালের বিলম্বিত করার চেষ্টা করছে। প্রধান উপদেষ্টা বলল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা বা প্রচেষ্টা এটা খুবই অশুভ একটা লক্ষণ, এটা বিপজ্জনক। এইভাবেই বক্তব্য। তাহলে মিলল না তো, কোনো কিছু হলো না তো। কারণ শঙ্কাটা মনে হয় বাঁধলো ওই জাতীয় পার্টিকে ঘিরে যে পরিস্থিতির সাথে সাথেই সবাই দেখি নির্বাচন ঘটলো বিজয়নগরে, ওখানে আইন শৃঙ্খলাজনিত বিষয়টা থাকার কথা, ওর সাথে নির্বাচনটা কেন চলে আসলো চট করে, সেটা আমি বুঝলাম না। তখনই মনে হলো যে এই ঘটনার সাথে নির্বাচন বিলম্বিত হওয়া, পিছায় দেওয়া বা নির্বাচন সময় মতো না হওয়া, এটা সম্পর্কযুক্ত হয়ে গেল বলে খুব দ্রুত দেখলাম প্রেস সচিব শফিকুল আলম তিনি বললেন যে কোনো মূল্যে নির্বাচন হবে। সালাউদ্দিন আহমেদ বললেন যে আল্লাহ ছাড়া কেউ এই ফেব্রুয়ারি নির্বাচন পিছাইতে পারবে না। এই যে আল্লাহ খোদার থেকে শুরু করে শেষ পর্যন্ত নানান প্রত্যয় ঘোষণা, এটা হলো কেন আমি তো বুঝলাম না। আর জাতীয় পার্টি ইস্যুটা মানে আসলো কেন? জাতীয় পার্টি মানে কি, এটা কি কোনো দল হিসাবে তো এর কোনো অস্তিত্বই নেই। আরও একটা ভাঙন দিল কয়েকদিন আগে দেখলাম, এটা আর একটা গ্রুপ হলো। তো জাতীয় পার্টির কোনটা নিষিদ্ধ, মানে দাবি কোনটা? মানে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে ওই জাতীয় পার্টি, জিএম কাদেরের নেতৃত্বে এই জাতীয় পার্টি, জেপি ওই যে আনারসের মঞ্জু ওইটা, বিদিশার একটা জাতীয় পার্টি, তো 8টা 10টা। কোন জাতীয় পার্টিটা নিষিদ্ধ আমি বুঝতেছি না। মানে এটা ঘোলাটে, মানে জাতীয় পার্টিটা এমন কোনো ইস্যুই তো হওয়ার কথা না। বাংলাদেশে হাতে গোনা 2-3টা রাজনৈতিক দল আছে যারা ক্ষমতা প্রত্যাশী। এনসিপি গুরুত্বপূর্ণ, কিন্তু এখনও নিবন্ধন হয়নি। নিবন্ধন হলে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো 3টা আজকে প্রধান উপদেষ্টা, এর থেকেই তো বোঝা গেছে। তিনি যে ছাঁকনি দিলেন, ছাঁকনি দিয়ে বোঝা গেল যে 3টা রাজনৈতিক দল। এর মধ্যে অবশ্য ইসলামী আন্দোলন গতবার ছিল, এবার বাদ পড়ছে। তার মানে ওনার কাছে গুরুত্ব পাইছে এই 3টা রাজনৈতিক দল। তো 3টা রাজনৈতিক দলের মধ্যে 2টা মধ্যে মিল আছে। নির্বাচন পেছানো, বিলম্বিত হওয়া, গণপরিষদ, জুলাই সনদ, পিআর সিস্টেম, অনেকগুলো দাবি পূরণ সাপেক্ষে নির্বাচন। আর বিএনপির হচ্ছে স্টেট নির্বাচন। তো ফলে আমি তো এখানে কোনো দেখলাম না কেন জাতীয় পার্টি নিয়ে হঠাৎ করে ইস্যু তৈরি হলো। এর মধ্যে দেখলাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছে আওয়ামী লীগ জাতীয় পার্টির ভিতর দিয়ে ঢুকে পড়তেছে। আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল কীভাবে ঢুকে পড়ে? এটা কি সেই শিবিরের অভিজ্ঞতার আলোকে কিনা, যে শিবির ওই ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল, পরে আবার বের হয়ে গেল? তো ওইরকম কি আওয়ামী লীগও এরকম লুকোচুরি এরকম ঢুকবে বেরোবে এরকম মানে পর্যায়ে চলে আসলো কিনা? মানে ঘোলাটে, আমি কোনোটার আমি আসলে স্পষ্ট কোনো জবাব পেলাম না। না, চীনের সাথে তো আসলে আমাদের মানে নৈকট্য কোন দিক দিয়ে হবে আমি বুঝলাম না। শুধু ব্যবসা বাণিজ্য ছাড়া চীনের তাদের যে সরকার কাঠামো,
তাদের যে ওইটাও তো ওই অর্থে আমরা তো বলতে পারি একটা ফ্যাসিস্ট একটা শাসন ব্যবস্থা, একদলীয় শাসন ব্যবস্থা। ওখানে তো কোনো গণতন্ত্র আছে, মানবাধিকার আছে, এখন তো সব রাজনৈতিক দলই একবার করে চীন সফর কেন যাচ্ছে আমি জানি না। এটা একটা সফরের জন্য ভালো, দেশটা আমাকে দাওয়াত দিলে আমিও যাব, অনেকেই যাচ্ছে, কিন্তু তাদের সাথে আমাদের পলিটিক্যাল ঘনিষ্ঠতা কেমনে হয়, কিভাবে হয়, ওদের কাঠামোর সাথে তো আমাদের কাঠামো মিলবে না। আর আমরা যদি চিন্তা করি ওই কাঠামোর দিকে যাইতে, সেটা অন্য কথা। সেটা তো চিন্তা করবে যারা সেই রাজনৈতিক দলগুলো ভিন্ন বাম ধারার রাজনৈতিক দল। তো নাহিদ ইসলাম ওনারা যেই রাজনীতি করে, বা ইভেন জামাত ইসলামও গেল, বিএনপিও গেল, মিললে না তো না। ওইটা ইসলামিক কোনো ইয়ে হওয়ার সম্ভাবনা আছে, অথবা ওইটা গণতান্ত্রিকভাবে উত্তরণ ঘটবে। এখন বাংলাদেশের সাথে হয় বাংলাদেশের থেকে তারা শিক্ষা নিয়ে ওদের দেশটাকে গণতান্ত্রিক করার চেষ্টা করবে, অথবা আমরা তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা শেখ হাসিনা অনেক দূর যেটা আগাইছিল সেই দিকে আমরা আরও ত্বরান্বিত হব। এটা ছাড়া তো আমি আর কিছু দেখি না। আচ্ছা, আমি একটু মুশফিকুর সালেন আপনাকে আসতে চাই। একটু জাতীয় পার্টি নিয়ে আলোচনা হচ্ছে আজকেও, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার সময় এনসিপি জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত রাখার একটা দাবি জানিয়ে এসছে। আমি এটা নিয়ে যদি একটু আলোচনা করি, যেহেতু এইটা বেশ আলোচনা আসছে, জাতীয় পার্টিকে, ভাই যেমনটা বলছিলেন, জাতীয় পার্টিকে নিয়ে আপনারা এতটা উদ্বিগ্ন কেন? কেন আপনারা, আর আওয়ামী লীগ কীভাবে জাতীয় পার্টির মাধ্যমে ফেরত আসতে পারে? দেখুন, আওয়ামী লীগ তো শুধু আসলে দল আওয়ামী লীগ না। আওয়ামী লীগ যে আইডিয়া, আওয়ামী লীগ যে বাংলাদেশের পলিটিক্যাল রিয়েলিটিতে যে রোলটা প্লে করে, সেটাও তো আওয়ামী লীগ। আওয়ামী লীগের মাধ্যমে তো বাংলাদেশে এক ধরনের ভারতের সম্প্রসারণবাদিতার এক ধরনের এক্সারসাইজ আমরা বাংলাদেশে দেখেছি। আমরা শুনতাম যে আওয়ামী লীগের বিভিন্ন পদের কোন আসনে কারা নমিনেশন পাবেন, এক্ষেত্রেও নাকি কোনো একটা দেশের হাইকমিশনের ভূমিকা থাকে। তো জাতীয় পার্টিকে আমরা আসলে কীভাবে দেখবো? এই আওয়ামী লীগকে যে কারণে এই সরকার তাদের কার্যক্রমে একটা স্থগিতাদেশ দিয়ে রেখেছে, জাতীয় পার্টি তো কম বেশি সেই কার্যক্রমে মানে অভিযুক্ত। তারা কিভাবে এক একটা নির্বাচন, যেই নির্বাচনগুলোতে অন্য কেউ যায়নি, তারা সেই নির্বাচনগুলোতে গেছে, যে ওই নির্বাচনগুলোকে এক ধরনের বৈধতা দিয়েছে, এক ধরনের একটা নাটুকে পার্লামেন্ট হয়েছে তাদেরকে নিয়ে। আবার বিরোধী দলে থেকে তারা মন্ত্রী হয়েছে। আমরা কিছুদিন আগে দেখছেন জাতীয় পার্টির এখন এই যে শামীম হায়দার পাটোয়ারি, ওনার পোস্টার রয়েছে যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী। তো আওয়ামী লীগ থেকে আসলে জাতীয় পার্টিকে খুব বেশি কি আলাদা করে দেখার সুযোগ আছে কিনা? আমাদের মনে হয় যে এই জায়গাটা নাই, কারণ তারা একসাথেই কাজ করেছে। সেকেন্ড হচ্ছে, কিছুদিন আগে আপনার একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে জাতীয় পার্টিতেই যিনি একসময় ছিলেন এবং জাতীয় পার্টির যেই পরিবার, মানে অর্থাৎ জি এম কাদেরের সম্ভবত ভাইয়ের ছেলে, তিনি লিখেছেন যে কিভাবে কেন তাকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হলো। তাকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হলো তার কারণ হচ্ছে পার্শ্ববর্তী একটি দেশের হাইকমিশন থেকে জাতীয় পার্টির জিএম কাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তিনি অভিযোগ করেছেন সেই কারণে তাকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা এরকম অনেক সাংবাদিকের অভিজ্ঞতা শুনেছি যে কিভাবে জাতীয় পার্টির দুইটা ভাগ করে রাখা হতো, একটা জিএম কাদেরের নেতৃত্বাধীন, একটা রওশন এরশাদের নেতৃত্বাধীন, এবং তাদের মধ্যে এক ধরনের গেম খেলতো আওয়ামী লীগ সরকার, একজনকে দিয়ে আরেকজন মানে প্রেশার দিয়ে হোক বা এক ধরনের সিচুয়েশন ক্রিয়েট করা হোক যে যাতে তারা নির্বাচনে আসে। এবং সর্বশেষ আমরা কি দেখলাম, এই রওশন এরশাদ নেতৃত্বাধীন একটা জাতীয় পার্টি এবং জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি, এটা দুই ভাগ হয়ে থাকলো। জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি 2024-এর নির্বাচনের আগে প্রচুর আওয়ামী লীগ বিরোধী কথা বললো, কিন্তু এখন আমরা যেটা জানছি, যেটা শুনছি, সেটা হচ্ছে যে, এবং যারা ইনসাইড ছিল, ভিতরের খবর যারা জানতেন, তারা বলছেন যে এই সব কিছুই ছিল জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির আসন দর কষাকষির একটা মানে একটা টুল বা একটা কৌশল। তো ওইভাবে যারা বাংলাদেশে রাজনীতি করে, যারা এখানে আমাদের সার্বভৌম, মানে ধরেন যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, যে কোনো ব্যক্তি, একবারে সাধারণ বাংলাদেশের নাগরিক, তার সংবিধান অনুযায়ী এই দেশে তার রাজনৈতিক অধিকার রয়েছে, সভা সমাবেশ করার, নির্বাচন করার অধিকার রয়েছে। এখন অধিকারের সীমানা কতটুকু? যখন সেই অধিকার সে চর্চা করবে আমার সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে, যখন সে আমার দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি না করে অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে রাজনীতি করবে, এবং এটা প্রকাশ্য সবাই জানে। বাংলাদেশে আপনি মানে হয়তো শুধুমাত্র কাগজে কলমে আদালতের রায়ে প্রমাণিত হওয়া বাকি সবাই, প্রত্যেকটা নাগরিক জানে যে এই দলের আসলে অ্যাক্টিভিটিসটা কি। এইরকম বাংলাদেশ বিরোধী একটা দল, তাদেরকে আপনি, মানে আমি আই অ্যাগ্রি যে যারা বলতে চান যে সকলেরই তো আসলে রাজনৈতিক অধিকার আছে, তো রাজনৈতিক অধিকারের তো একটা লিমিটেশন আছে। আপনি তো এখন হিজবুত তাহরিরকে এসে বাংলাদেশের রাজনীতি করার অধিকার দিচ্ছেন না, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে যে কারণে ওই ব্যক্তিদের আপনি রাজনৈতিক অধিকারটা লিমিট করতেছেন। ঠিক একই ঘটনা তো জাতীয় পার্টির ক্ষেত্রে প্রযোজ্য। এবং আমরা এখন আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যেই দলের আসলে ওইভাবে সাংগঠনিক অত বিস্তারও নাই, বা যেই দল আসলে অত গুরুত্বপূর্ণ হয়তো না বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, ওই দল নিয়ে হঠাৎ করতে এত নাড়াচাড়া কেন শুরু হলো? কেন আবার ওই দলের মধ্যে দুভাগ হয়ে যাওয়া শুরু হলো? এবং আমরা খুবই অ্যালার্মিংলি দেখছি যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর যেরকম বর্বরভাবে যে আক্রমণটা চালানো হলো, ওইখানে তো দুটো দলের কর্মীরা জড়িয়েছিলেন, মানে দুইটা পার্টি তো ছিল।
কেন শুধুমাত্র গণ অধিকার পরিষদের সভাপতির উপরেই বা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ তারা যখন সংবাদ সম্মেলন করছিলেন তখন কেন তাদের উপর আক্রমণটা হলো? এবং আমরা যেসব ভিডিও দেখেছি এটা তো খুবই অ্যালার্মিং। এখানে তো তারা প্রভোক করেননি, এখানে তো মনে হচ্ছে যে খুবই একটা আক্রোশ নিয়ে তাদের উপর এই কাজ করা হচ্ছে। কিন্তু জাতীয় পার্টির কারোর সাথে তো আমরা এরকম কিছু করতে দেখলাম না। জাতীয় পার্টির নেতৃবৃন্দ তো এখানে উপস্থিত ছিলেন এবং গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দের অভিযোগ বা দাবি যে ওইখানে জাতীয় পার্টির একেবারে শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। জাতীয় পার্টি থেকে দোষ কি এখানে? জাতীয় পার্টি তো মারতে সংঘর্ষ যখন হয়েছে, যখন গণ অধিকার পরিষদ মিছিল করেছে, তখন তো জাতীয় পার্টি থেকেও নুরুল হক নূরের উপর তো জাতীয় পার্টির লোক, নুরুল হক নূর জাতীয় পার্টিতে করেনি। মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেনাবাহিনী যেটা বলছে যে তারা হচ্ছে দুই পক্ষ সংঘর্ষের মধ্যে ছিল, সেখানে তারা এটা সামাল দিতে এই জায়গায় ঢুকেছে। কিন্তু যখন এই ঘটনাটা ঘটে, বিশেষ করে নুরুল হক নূরের উপর আক্রমণ যখন হয়, তখন আমরা দেখি যে ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি উনি ওনার কার্যালয়ের সামনে সিঁড়িতে দাঁড়িয়ে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। তো এইখানে আসলে একটা প্রশ্ন তৈরি হয় যে আমরা যে বিভিন্নভাবে বিভিন্ন আশঙ্কার কথা শুনি যে রিফাইন্ড আওয়ামী লীগকে বা এই যে বাংলাদেশে প্রো ইন্ডিয়ান বা ইন্ডিয়ান ইন্টারেস্ট সার্ভ করার রাজনীতি করবে যারা, মানে ধরুন অবশ্যই পার্শ্ববর্তী রাষ্ট্র প্রতিবেশীর সাথে আপনার এক ধরনের সুসম্পর্ক থাকবে, যেটা চীনের সাথে বাংলাদেশ সবগুলো দলের দেখা যাচ্ছে। কিন্তু এর বেশি যারা মানে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যারা হুমকির কারণ হয়ে দাঁড়ায়, এইরকম রাজনীতি যখন করবে, সেখানে আসলে এদেরকে আসলে কারা সুযোগটা করে দিচ্ছে। হ্যাঁ, এবং আরেকটা আশঙ্কা আমাদের মধ্যে রয়েছে, সেটি হচ্ছে যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনটা আরেকটা 2008-এর নির্বাচন হয় কিনা। অর্থাৎ 2008-এ আমরা যেরকম দেখেছিলাম 111-এর গভর্নমেন্ট তারা তাদের এক্সিট রুট রেডি করে রেখেছিল এবং তারা পরবর্তী গভর্নমেন্টের সাথে এক ধরনের দর কষাকষি করে নিয়েছিল যে পরবর্তীতে তাদের নিরাপত্তা বা তাদের দেশ ছেড়ে নিরাপদে চলে যাওয়ার সুযোগটা করে দেবে। এখন কি আসলে এরকম কিছু হচ্ছে কিনা? এবং যেহেতু একটা রাজনৈতিক ডামাডোলের ভিতরে অনেক দলই নির্বাচনে যাবে কি যাবে না, এটা নিয়ে একটা প্রশ্ন যদি রয়েছে। এরকম হয় তাহলে কাদের সাথে সরকার দর কষাকষি করছে? সরকার না, আমি বলছি যে জাতীয় পার্টি হঠাৎ করে রিলেভেন্ট হয়ে যাচ্ছে কেন? এখন অন্য কেউ কি, অন্য কোনো ফোর্স কি আসলে জাতীয় পার্টিকে রাজনীতিতে রিলেভেন্ট করে অন্য আরেকটা শক্তিকে এনে আবার 2008-এর মতো, বা ধরুন জাতীয় পার্টি এর আগে যেরকম ডামি বিরোধী দল বা ওই যে মানে গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পালন করছে, এরকম কোনো কিছু আবার করতে চাচ্ছে কিনা, এটাও তো একটা শঙ্কা। সেটা তো বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি। মুস্তাফিজ, জাতীয় পার্টির আসলে সেই এতটা গুরুত্ব পাওয়ার মতো অবস্থায় আছে? আমি তো মনে করলাম যে ভাগাভাগির মধ্য দিয়ে যে অবস্থা, এটার আর কোনো গুরুত্বই নাই। এই পরশুদিন থেকে টের পেলাম যে না, যথেষ্ট গুরুত্ব আছে। এবং এখন সরকারের উপদেষ্টা যখন বলছে যে এরকম আওয়ামী লীগ প্ল্যান করছে যে জাতীয় পার্টির ভিতরে ঢুকে পুনর্বাসিত হবে, এটা একটা নতুন তথ্য। এই গোয়েন্দা তথ্য গোয়েন্দা বিভাগ, স্বরাষ্ট্র উপদেষ্টা বললে ভালো হতো। কারণ এখানে সরকারের ভিতরে তো মনে হচ্ছে যেন আরেকটা সরকার। দুই রকম আমি দেখলাম, যে নূরকে দেখতে যে আসিফ নজরুল পিছনের বাগান দিয়ে পালায় গেল, আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাইরে এসে বলল যে এই নূরের উপর হামলার দায় সরকারকে নিতে হবে। তার মানে সরকার দায়ী এবং তার উপরে দায় আছে। তো এখন তো দুইটা যদি মিলায়, একজন পালায় যাচ্ছে আর একজন সদর্ভে ব্রিফ করতেছে। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা, এগুলির জন্য মানে ইন্ডিভিজুয়ালি আমি বললে হবে না, ওই সেও বললে হবে না, কেউ বললে হবে না। এগুলির জন্য বিচার বিশ্লেষণের জন্য আমাদের গোয়েন্দা সংস্থা, আইন, আদালত এগুলির আলোকে দেখতে হবে। যেমন আমার মনে হলো যে এনসিপির তো নিবন্ধনই পাওয়া উচিত না, পায়নি, তো নির্বাচনের অযোগ্য করা হোক, এটা হবে? বলতে পারে কেউ, আমি বলছি হ্যাঁ, যেখানে দাবি তুলতে পারে। হ্যাঁ, জাতীয় পার্টির আমি বলতে পারি যে এটা ফ্যাসিবাদী গোষ্ঠী, এটাকে নিষিদ্ধ করা হোক। তাহলে গণ আজাদি লীগ, ওরাও খুঁজে বের করা হোক যে কোথায় আছে। 14 দলের মধ্যে সেটাও আছে, ইনু জাসদ আছে, ওয়ার্কার্স পার্টি আছে। 14টা দল আপনি পরপর প্রতিদিন একটা একটা করে করেন, অথবা এক জায়গায় আপনি করেন। ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আপনার তো একটা দায়বদ্ধতা আছে। আমরা বলতাম না, যখন কি হাসিনার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, তখন আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এই যে ঘন মার্কিন দূতাবাস, যুক্তরাজ্য, এদের কাছে যে দৌড়ি করতাম কেন, যে বাংলাদেশে যাতে তারাও একটা শক্তি প্রয়োগ করে, গণতান্ত্রিক দেশ। আমাদের এই রাজনৈতিক দলগুলো কিন্তু তখন চীনের দূতাবাসে দৌড়ায়নি, রাশিয়ার দূতাবাসে দৌড়ায়নি, কারণ ওরা তো হলো এক ধরনের পশ্চিমা দেশগুলো যাদের গণতান্ত্রিক কাঠামো আছে। এবং বাংলাদেশে অতীতে বহু এরকম তারা প্রতিনিধি পাঠাইছে, সংকট দেখা দিয়েছে, তারা মধ্যস্থতা করছে। তো এখানে হয় কি, যদি নির্বাচনটা হয়ে যেত খুব তাড়াতাড়ি, তাহলে অনেক কিছুই হতো। এখন নির্বাচিত সরকার ছাড়া আপনি ড্রয়িং রুমে, আমরা এখানে ড্রয়িং রুমে বসে আমরা সিদ্ধান্ত নেব? ধরেন আমাদের ওই পাশে যারা ক্যামেরা চালাচ্ছে, প্রডিউসার আছে, অনেক, এই সংখ্যাটা তো বেশি। তো ওরা কি
ওদের পার্টিসিপেশনটা কি, ওদের মতামতটা কি, ওটা কি আপনি আমি রিপ্রেজেন্ট করি না তো, কারণ আমরা তো তাদের ভোটে এখানে আসি নাই, তাই না? তো সেই হিসাবে এখন যদি আপনি বলতে চান অনেক কিছু বলা যাবে, আপনি এটা শেষ হবে না, আপনি কয়টা নিষিদ্ধ করবেন? আর দোসরের মানে স্বৈরাচারের দোসরের যে সংজ্ঞা যে কোথায় যে শেষ হবে, আপনি ততক্ষণে আপনি বসে থাকবেন? আচ্ছা ফিরোজ, আমার একটা প্রশ্ন, আজকে যেহেতু 3টা দলকে প্রধান উপদেষ্টা ডেকেছেন, মানে গুরুত্ব দেওয়া হচ্ছে 3টা দলকে, এর মধ্যে 2টি দল গিয়ে জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত বা কার্যক্রম নিষিদ্ধের দাবি করেছে। জাতীয় পার্টি কি তাহলে আসলে নিষিদ্ধের দিকে যাচ্ছে? আপনার কি অ্যাজাম্পশন? আমার তো মনে হয় এটা একটা গ্রাউন্ড তৈরি করা আছে। আওয়ামী লীগ নিষিদ্ধের আগেও কিন্তু এরকম একটা গ্রাউন্ড তৈরি করা হয়েছে। আর দেখেন, আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম বিচার পর্যন্ত নিষিদ্ধ। সেখানে আপনি জাতীয় পার্টি এত ভয়ঙ্কর যে আপনি সরাসরি নিষিদ্ধ করে দেবেন, তারা কি কার্যক্রম মানে আওয়ামী লীগের মতো কার্যক্রম আওয়ামী লীগের মতো কার্যক্রম স্থগিত অথবা নিষিদ্ধ, এরকম আওয়ামী লীগের মতো নিষিদ্ধ আমরা বিচার পর্যন্ত। তো আওয়ামী লীগের নেতাদের একদম সরাসরি সংযুক্ততা আছে, ছিল। এখন কি জাতীয় পার্টি কি ওই অবস্থায় ছিল কিনা? কারো কারো নামে মামলা আছে, এখন ওই মামলা দিয়ে কি আমি একদম আওয়ামী লীগের কাতারে ফেলানো ঠিক হবে কিনা? এগুলো অনেকগুলো বিষয় আছে, ঐক্যমত্যের ব্যাপার আছে, সেটা কি আছে কিনা। যেমন আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে যে নির্বাচন নিয়ে কথা হয়েছে, কিন্তু জাতীয় পার্টির নিষিদ্ধ নিয়ে কথা হয়নি। মানে বিএনপির কাছে এটা গুরুত্বপূর্ণ হচ্ছে না, কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে জামাতের কাছে, এনসিপির কাছে। এটাও একটা বিভাজনটা এত স্পষ্ট যে এই অবস্থায় আপনি এগোবেন কিভাবে, মানে কে সিদ্ধান্ত নেবে? মানে এখন এই অন্তর্বর্তী সরকার কি ফুল ফেজেড সিদ্ধান্ত নেবে? মানে নিলে মানে অন্তর্বর্তী সরকারেরও তো স্টেক হোল্ডার আছে সেখানে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যা ভাবে, আসিফ নজরুল কি তাই ভাবে? আসিফ নজরুল এবং সজীব ভুঁইয়া যা ভাবে সেটা কি ওয়াহিদুদ্দিন মাহমুদ ভাবে? মানে আপনি অনেকগুলি বিষয়গুলি তো আপনি করলে এইগুলি মানে সমাধান, আপনি যদি আপনি বাঁচতে যান লোম কম্বল থাকবে না। আমি তো মুশফিক ইসলাম আপনাকে জানতে চাইব, এই যে ভাইটি যেটা বলছে যে বিভাজন, আসলে প্রতিটি বিভিন্ন সিদ্ধান্তে এতটা বিভাজন, তাহলে আসলে এই সবগুলো মিলে নির্বাচনটা ঠিকভাবে কিভাবে এগোবে? তাহলে আগে একটু আমি এই যে এই জাতীয় পার্টি ইস্যুতে একটু আমাদের অবস্থানটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে, প্রথমত এনসিপি জামাতের জাতীয় পার্টি ইস্যু নয়। জাতীয় পার্টিকে নিয়ে গণ অধিকার পরিষদ দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছিল এবং ওইরকম একটা কর্মসূচির মধ্যে এই ঘটনাটা ঘটেছে। এবং দেখুন, ওই ঘটনার পরে যখন প্রেস সচিব ব্রিফিং করেন এবং সেখানে যখন উনি নির্বাচন টেনে আনেন, তখনই কিন্তু আমাদের মনে হয় যে এটার সাথে কি নির্বাচনের পুরো ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা। এটা কিন্তু আমরা কেউ এই জিনিসটা পুশ করিনি। সেকেন্ড বিষয় হচ্ছে, আমরা জাতীয় পার্টির ব্যাপারে তো অনেক প্রশ্ন আছে। এখন প্রশ্নের সমাধান কিভাবে হবে? দেখুন, আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের আপনি বিচার করেন, দল হিসেবে বিচার করেন। এই দল হিসেবে বিচারের বিধানটা ছিল না, আন্দোলনের মুখে এই বিচারের বিধানটা এসেছে। তার আগ পর্যন্ত তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আরও ভালো হতো যদি ধরেন এটা দল হিসেবে বিচার শুরু হলো, কোর্টই হয়তো তাদেরকে একটা স্টে অর্ডার দিল তাদের কার্যক্রমের উপর। সেটা হয়নি। কিন্তু এখন পর্যন্ত আমরা আবার আওয়ামী লীগের দল হিসেবে বিচার করার কার্যক্রমের কোনো অগ্রগতি দেখিনি। শুধুমাত্র আওয়ামী লীগকে দল হিসেবে কার্যক্রম স্থগিত করে দিয়ে রাখা হয়েছে। সো একই সাথে জাতীয় পার্টির বিষয়টা তাহলে আপনি লেট দ্য কোর্ট ডিসাইড। কিন্তু সংকটটা হচ্ছে যে এই বিষয়টাকে আপনি জিয়ে রেখে ভবিষ্যতে এটা নিয়ে রাজনীতি আবার হতে পারে। বাংলাদেশে যেভাবে জামাত প্রশ্নটা জিয়ে রেখে রাজনীতিটা সবসময় করে গেছে লোকজন, কিন্তু আমরা যদি সলিউশনে যেতে চাই, হয় সবার ঐক্যমত্যে আসা প্রয়োজন, অথবা এটাকে আপনার আইনি প্রক্রিয়ায় যাওয়া প্রয়োজন। জাতীয় পার্টি, আপনি শুধু জাতীয় পার্টি কার্যক্রম স্থগিত যাচ্ছেন, নির্বাচন আওয়ামী লীগের সঙ্গে তো 14 দল ছিল। এক্ষেত্রে আমরা মনে করি যে আওয়ামী লীগের সহযোগী যে 14 দল ছিল, জাতীয় পার্টি তাদের মধ্যে একটা দল, এই প্রত্যেকটা দলকে আসলে জবাবদিহিতার আওতায় আনা উচিত। এখন জবাবদিহিতার আওতায় এনে কি প্রক্রিয়া শুরু হবে? ধরুন আওয়ামী লীগকে আসলে চূড়ান্তভাবে নিষিদ্ধ হয়েছে কিনা, এটা তো এখন ডিপেন্ড করতেছে কোর্টের উপরে, কারণ রায় হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমে স্থগিতাদেশ দেওয়া আছে। সো কোর্ট ডিসিশন নেক। কোর্ট ডিসিশন নিলে তাহলে তো এখানে আর কোনো পলিটিক্যাল বায়াসনেসের বা এক ধরনের ওই যে জোর করে কিছু দল এটা করলো এই প্রশ্ন তো থাকে না। কিন্তু সেখানে আমাদের নিজস্ব চিন্তা ভাবনা হচ্ছে তাদের আসলে বাংলাদেশের রাজনীতি করার অধিকার থাকা উচিত না। 14 দলেরও থাকা উচিত না, অন্তত তাদের বিচারটা হওয়া উচিত। হ্যাঁ, নিষিদ্ধ এক বিষয় আর বিচার হওয়া আরেক বিষয়। বিচারের মুখোমুখি তাদের হওয়া উচিত। এবং ধরুন রাশেদ খান মেননরা বা হাসানুল হক ইনু, ওনারা যদি হচ্ছে জেল হাজতে থাকতে পারেন বা কারাগারে থাকতে পারেন, জিএম কাদেরের ব্যাপারে কেন এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসলো না? মশিউর রহমান রাঙ্গার ব্যাপারে বা ধরুন সেই শামীম হায়দার পাটোয়ারি বা আনিসুল ইসলাম মাহমুদ, এদের ব্যাপারে কেন কোনো সিদ্ধান্ত আসলো না? প্রশ্ন তো এই কারণেই তৈরি হয় যে রাশেদ খান মেনন বা হাসানুল হক ইনু এনারাও তো একই রকম সহযোগী ছিলেন, তো তাদের ব্যাপারে এক ধরনের ট্রিটমেন্ট আর আপনি এদের ব্যাপারে আরেক রকম ট্রিটমেন্ট করছেন। এক ধরনের তো সাসপিশন তৈরি হওয়াটা স্বাভাবিক।
এখন সংকটের সমাধানের ব্যাপারে যেটা আপনারা বলছেন, আমাদের কাছে মনে হয় না যে সংকটের সমাধানটা তো কঠিন কিছু। আচ্ছা, তার কারণ হচ্ছে ফেব্রুয়ারি নিয়ে আমরা এত কথা বলি, আমরা আসলে ভুলে যাই যে এখন আসলে ডিসেম্বর মাস না, এখন আগস্ট মাস শেষ হলো মাত্র, সেপ্টেম্বরে আমরা যাচ্ছি। তার মানে মাঝে প্রচুর সময় রয়েছে, অনেকগুলো বিষয়ে একটু সংকটের সমাধানটা আমরা বিরতির পরে সেটা একটু শুনি। একজন দর্শক আছে, 10টা ফোনটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আলী আহমেদ আমার নাম। আমি এনসিপির কাছে প্রশ্ন করতে চাচ্ছি। জি, সেটা হলো, এবং আজকে যে এখন যে আলোচনা হচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে, আমি গতকালকে ঘটনাটা আমি টিভির চ্যানেলে যেটা দেখেছি সেই প্রশ্নটা আমি করব। সেটা হলো, জাতীয় পার্টির অফিসে তারা মিটিং করতেছিল, আমরা টিভির চ্যানেলে দেখলাম যে এনসিপি বা নুরুর দল নুরুর দল যে আছে সেটা নিয়ে একটা মিছিল নিয়ে জাতীয় পার্টির সামনে যে অনেক ইট পাটকেল ছোড়াছুড়ি হইলো। জাতীয় পার্টি কিন্তু ওখানেই বসা। তারপর তারা ঘুরে যেয়ে নুরুল হক নুরু ওখানে যে একটা করতেছে, বৈশা একটা তাদের সাংবাদিক সম্মেলন। এই মুহূর্তে আমি প্রশ্নটা করি, এই মুহূর্তে আর্মির লোকজন এবং পুলিশের লোকজন যে তাদের যে মারলো এবং আমরা সবকিছু স্পষ্ট দেখলাম। তো আমার প্রশ্ন এখানে, জাতীয় পার্টি তাদেরকে মারামারি, জাতীয় পার্টি মারে নাই, কিছুই করে নাই, বাট আর্মি পুলিশ যে তাদের সরকারি লোক তার কাছে যে মারামারি করছে, তাহলে আজ তারপরের থেকে জাতীয় পার্টি যে এতগুলা সারা বাংলাদেশের অফিসগুলা ভাঙ্গা চুরা তোরমার করে আলো, এইটা কোন ধরনের, এটা কি কোনো একটা ফ্যাসিস্ট বা কি বলবো আমরা, এটা কি মব বলবো না ফ্যাসিস্ট বলবো, আমাদের কোনো ভাষা নাই বলার। আমার আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি আমরা। কোনো বিষয়ে সব রাজনৈতিক দল একমত হতে না পারে, শেষ পর্যন্ত নির্বাচন আসলে সব কিভাবে একসাথে যাবে। আর একজন দর্শক ফোন করে বলেছিলেন যে ঠিক আছে, জাতীয় পার্টি ওই ঘটনা যদি জাতীয় পার্টি দায়ী করা হয়, আজকে বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির অফিসে হামলা হয়েছে, সেই বিষয়ে তো আপনারা কোনো কথা বলছেন না। ছোট করে যদি বলেন। দেখুন, মানে আমাদের দলীয় অবস্থানটা পরিষ্কার করি, সেটা হচ্ছে আমরা মনে করি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে যে 14 দল ছিল, জাতীয় পার্টি ইনক্লুডেড, তাদের সবারই আসলে এক ধরনের বিচার হওয়া উচিত এবং বিচারের মাধ্যমেই একটা সুরাহা হওয়া উচিত এই প্রশ্নগুলোর, এবং সেই বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের কার্যক্রমগুলো যদি চলমান থাকে সেটা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার বিভিন্ন সংখ্যা থেকেই যায়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে গণ অধিকার পরিষদের সাথে জাতীয় পার্টির যেটা হয়েছে, দেখুন এই গত 2-3 দিনের ঘটনায় কিন্তু এনসিপি কোনোভাবেই ইনভলভ না। এই এনসিপি এই আন্দোলনে যখন নুরুল হক নুরের উপর এইভাবে খুবই ন্যাক্কারজনক একটা হামলা হয়েছে, সেটার প্রতিবাদ আমরা জানিয়েছি, কিন্তু এর পাশাপাশি অন্যান্য সারা দেশে যে ঘটনা ঘটেছে সেটা আসলে গণ অধিকার পরিষদই ভালো বলতে পারবে। তবে আমরা মনে করি যে এইভাবে কারো দলীয় কার্যালয়ে ভাঙচুর বা এভাবে আক্রমণ না করে এটাকে যদি আমরা সুষ্ঠু একটা প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়া বলেন, রাজনৈতিক কনসেনসাস বিল্ডিং এর মাধ্যমে যদি সুরাহা করি, তাহলে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কমে যায়। আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে গণ অধিকার পরিষদের নেতা, সর্বোচ্চ নেতা যখন এইরকম আঘাতপ্রাপ্ত হয়ে আইসিইউতে থাকেন, তাদের কর্মীরা উত্তেজিত হয়ে থাকবেন এবং তারা এক ধরনের প্রতিশোধপরায়ণ থাকবেন, এটাও স্বাভাবিক। কিন্তু এই ধরনের পরিস্থিতি এড়ানোর জন্যই আমাদের সরকারের এবং সকল রাজনৈতিক পক্ষের মিলে কিছু বিষয়ে একমত হওয়া প্রয়োজন ছিল। আর এরপরে যেটা বলছেন আপনি, সংকটের সমাধান কি হবে, দেখুন আমাদের এই মুহূর্তে মোটা দাগে 2টা সংকট। একটা সংকট হচ্ছে আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে, পিআর পদ্ধতিতে নাকি এফপিটিপি পদ্ধতিতে। সেকেন্ড হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি কিভাবে দিবেন। নির্বাচন পদ্ধতি নিয়ে যদি বলি, এখানে বিএনপি যেটা বলছে যে তারা আসলে 2 কক্ষ চায়, কিন্তু 2 কক্ষের উপর কক্ষ হবে হচ্ছে ওই নিচের কক্ষের আসন সংখ্যানুপাতে। আমরা মনে করি যে উচ্চ কক্ষে যদি ওই নিচে যে যত আসন পেয়েছে ওইটার অনুপাতে হয়, ওই উচ্চ কক্ষের প্রয়োজন নাই। এটা ওয়েস্ট অফ মানে রাষ্ট্রীয় রিসোর্সের অপচয় ছাড়া আর কিছুই হবে না। তো সেক্ষেত্রে যেই আশঙ্কাটা হচ্ছে পিআর পদ্ধতির ক্ষেত্রে, দেখুন অনেক বিশেষজ্ঞরাও বলছেন দেখছি, সেটা হচ্ছে আইডিয়ালি পিআর একটা ভালো পদ্ধতি হতে পারে, কিন্তু বাংলাদেশ কতটা প্রস্তুত সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। এখন আমরা কি বলেছি, আমরা বলেছি সংসদ উচ্চ কক্ষ করেন, নিম্নকক্ষে যেহেতু পিআর হলে ঝুলন্ত সরকার থাকার, দুর্বল সরকার থাকার একটা আশঙ্কা থেকে যায়, 2 দিন পর পর সরকার পরিবর্তন হওয়ার একটা আশঙ্কা থেকে যায়, এবং মানুষ এখন হয়তো পুরোপুরি এই বিষয়টা সম্পর্কে জানে না। তো আমরা বলছি আপনি উচ্চ কক্ষে দেন। উচ্চ কক্ষে দিলে এই নিম্নকক্ষে যেসব আশঙ্কার কথা বিএনপি বলছে, এই রিস্কগুলো থাকে না, কারণ সরকার গঠিত হবে নিম্নকক্ষে যে যত আসন পেয়েছে সেটার ভিত্তিতে। কিন্তু উচ্চকক্ষে যদি পিআর দেয় তাহলে সুবিধাটা হচ্ছে, আমরা বলছি পিআর উচ্চকক্ষকে আপনি সংবিধান সংশোধনের ক্ষমতাটা দেন, তাহলে যেটা হবে বাংলাদেশে মানে আমরা গত 30 বছরে দেখেছি 40% ভোট পেয়ে 2/3 আসন। সালিন, আপনি যে কথাগুলো বলছেন এই মানে কথাগুলো আপনাদের নেতা বিভিন্নভাবে বলেছেন। আমার কথা হচ্ছে যে আপনারা শেষ পর্যন্ত হচ্ছে সব দল এই বিষয়ে ঐক্যমত কিভাবে পৌঁছাবে, এই জায়গায় আমরা যেটা মনে করি যে আমাদের যে পিআর এর ক্ষেত্রে আমাদের যে সলিউশনটা, উচ্চকক্ষে শুধু পিআর করা, নিম্নকক্ষে এফপিটিপি রাখা, এটা মধ্যপন্থা হবে। এবং আমরা মনে করি বিএনপি এবং জামাত 2 দলেরই উচিত
নিজেদের রিজিড অবস্থানকে ছাড় দিয়ে বৃহত্তর ঐক্যের স্বার্থে বা জাতির স্বার্থে এই জায়গায় একটু ছাড় দেওয়া। প্রথম বিষয় হচ্ছে দুই দল সকল পক্ষকে একটু ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। সেকেন্ড বিষয় হচ্ছে যেটা জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে শুরু থেকেই আমাদের কাছে মনে হয়েছে যে সংস্কার নিয়ে আমরা যখনই কথা বলছি তখনই আমাদের যৌক্তিক আলাপগুলোকেও নির্বাচন পেছানো ষড়যন্ত্র বা মুক্তিযুদ্ধ বিরোধী কিছু একটা বলে ফ্রেম করার চেষ্টা করা হচ্ছে, এবং একটা সময় যেভাবে বিএনপি জামাত বলা হতো এখন একটা ফ্রেমে এনসিপি জামাত বলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের পরিষ্কার অবস্থানগত অনেক পার্থক্য রয়েছে। এই ক্ষেত্রে আমরা মনে করি যে আপনি যৌক্তিক ডিসকাশনে যান এবং ছাড় দেওয়ার মানসিকতা থাকুক। আমরা কেন বলেছি গণপরিষদটা বেস্ট অল্টারনেটিভ, তার কারণ হচ্ছে আমি আবারও একটা উদাহরণ বারবার দিই, সেটি হচ্ছে হাইকোর্টের বেঞ্চ ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় শহরে স্থাপন করা হবে। এরশাদ সরকার করতে চেয়েছিল, সংবিধান সংশোধন করেছিল, কোর্ট সেই সংবিধান সংশোধনীকে সংবিধানের মৌলিক বা বেসিক স্ট্রাকচারের ভায়োলেশন বলে বাতিল করে দিয়েছে। এই জুলাই সনদেও আপনি এই বিষয়ে একমত হয়েছে সকল দল, আপনি ইমপ্লিমেন্ট করবেন, আগামী সংসদে এসে এটাকে র্যাটিফাই করা হবে। আবার যে কোর্ট এটাকে সংবিধান বিরোধী বলে এটাকে বাতিল করে দিবেন, এটার কোনো গ্যারান্টি নেই। সো কেউ যদি বেটার অল্টারনেটিভ দেখায় আমরা শুনতে রাজি আছি, আমরা বিবেচনা করতে রাজি আছি, কিন্তু আমরা দেখছি সবাই নিজের নিজের অবস্থানে অনর অবস্থায় হচ্ছে এই সমাধানের পথে প্রধান বাধা। মুস্তাফিজ, সবাই যার নিজ নিজ অবস্থানে অনর আছে। এইখানে যদি আমি একটু জানতে চাই তাহলে আসলে ঐক্যটা পৌঁছবে একেবারে। এক হচ্ছে যে বিএনপিও নির্বাচনের নিয়ে নানা ষড়যন্ত্র কথা বলছে, জামাত ইসলামের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র কথা বলছে, আবার প্রধানমন্ত্রী উপদেষ্টা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটাতে কোনো ভুল নাই। তাহলে আসলে যাচ্ছি কোন দিকে? যাচ্ছি তো এইভাবে যদি চলতে থাকে এটা তো ম্যারাথন, এটা শেষ হবে না। একটাই সমাধান, সেটা হলো নির্বাচনে যার যার বিষয়গুলো নিয়ে পাবলিকের কাছে যাইতে হবে। আগেই আমি পাবলিকের কাছে যাওয়ার আগেই যদি আমি ব্যতিক্রমী কিছু করি তাহলে সেটার একটা বৈধতার প্রশ্ন উঠবে। সুতরাং আমার কর্মসূচিগুলি নিয়ে আমি পাবলিকের কাছে যাব, আপনি আপনার এটা যাবে, সে তার মতন করে যাবে। এইগুলি পাবলিকের কাছ থেকে যদি মনে হয় যে না এনসিপির এইগুলি তো ভালো, তাহলে আমি এনসিপিকে ভোট দেবো। জামাতের এগুলি যদি আমার কাছে মনে হয় ভালো, তাহলে আমি জামাতকে ভোট দেবো, বিএনপিরগুলি বিএনপি। কিন্তু আমি আগেই ধরে নিছি নির্বাচন হলে তো বিএনপি যাবেই ক্ষমতা। এই যে আগের থেকে আমি ধরে নিয়ে এখন যে না তাহলে আগেই সমাধান করতে হবে। আপনি যা সমাধান করবেন মানে সেখানে তো ধরেন আমি নিরীহ মানুষ, আমার মতামতটা কোথায়? আমি তো যেই তিনটা দলও যদি মিলে যদি একটা সিদ্ধান্ত নেয় আমি তো এটার পক্ষে নাও থাকতে পারি, তাহলে আমার অবস্থানটা কোথায়? সুতরাং আপনি শুধু জাস্ট চিন্তা করেন যে 2024-এর লাস্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা ওই সময় সব দলের এখন যারা ক্রিয়াশীল কি দাবি ছিল? দাবি একটাই, দলীয় সরকার না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আপনি ওইটাতে যান, যে তারপরে আপনি আপনার কর্মসূচিগুলি ইমপ্লিমেন্ট করেন। এটা ছাড়া এখন দেখা যাচ্ছে, দেখেন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলছে, ওই আওয়ামী লীগ কিন্তু নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছে, আওয়ামী লীগ চায় না নির্বাচন হোক। আওয়ামী লীগ চায় না নির্বাচন হোক বলে আপনি সবাইকে উদ্বুদ্ধ করবেন যে না ও আচ্ছা আওয়ামী লীগ চায় না তাহলে আমরা তাহলে নির্বাচন করব, ওইটা কিন্তু নাই। কারণ ওই যে আপনি ধরে নিছেন যে আমি তো এমনি এখন মোটামুটি একটা ক্ষমতা এনজয় করতেছি, আর ওই নির্বাচন হবে বিএনপি তো তাহলে ক্ষমতায় চলে গেলে তো আমি এখন যতটুকু আমার আধিপত্য আছে বিভিন্ন সেক্টরে এখন তো আমার কিছুই থাকবে না, তাহলে আমি কি পাবো? ওই 10টা 20টা 30টা আসন নিয়ে আমার তো কিছুই হবে না। এই বিষয়গুলি আমার ধারণা যে অবচেতন মনে কাজ করতেছে বলেই আমি আমার এজেন্ডা নিয়ে কিন্তু ঠিক আছে, আমি যদি চিন্তা করি যে এইটা হচ্ছে আসলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়নি, এখন হাসিনাই ক্ষমতায় আছে কিন্তু একটা নির্বাচন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ, তাহলে কি আমি যাইতাম না? 24-এর যদি তত্ত্বাবধায়ক সরকার অধীনে যদি নির্বাচনটা হইতো তাহলে কি রাজনৈতিক দলগুলি পার্টিসিপেট করতো না, বলতো যে আমি যাব না? যাইতো। 18তেই যদি যে থাকে তাহলে 24-এ যদি তত্ত্বাবধায়ক সরকার থাকতো তাহলে তো অবশ্যই যাইতো। তখন কি পিআর, জুলাই সনদ, এই সিস্টেম ওই সিস্টেম নানান দাবিগুলি কি সামনে আসতো না? তখন একটাই থাকতো, ঐক্য থাকতো যে ক্ষমতাসীন এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে মানে পরাজিত করতে হবে। এখন ওই লাইন ছাড়া আপনি মিলাইতে পারবেন না। আপনি দেখেন আজকেই তো প্রমাণ, আজকে প্রধান উপদেষ্টার কাছে যে রাজনৈতিক 3টাই তো গেছে, আরও তো বাকি 25টা রয়েছে, এই 3টাই আপনি ওই উপদেষ্টা আজকে যখন কি সবগুলি মিলায় আজকে রাতের বেলায় বসবেন, উনি কিভাবে মিলায় সমাধান দেবেন? আপনি যদি সমাধান দেয়, যদি বলে
তাহলে হয় বিএনপির দিকে যাবে, না এর দিকে যাবে। এমনিতে আমি এনসিপি দেখছি এখন তারা অলরেডি ইউনূস সরকার প্রতিশ্রুতি ভঙ্গের কথা বলছে না, জামাতও বলছে না, মিলে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। এই কারণে আসলে ওই ট্যাগ পড়তেছে আর কি, জামাত আর এনসিপি এক হয়ে গেছে, কিন্তু ঘটনাক্রমে হয়তো মিলে যাচ্ছে। তা আপনি আজকের আলোচনার পর এই সরকার কি সিদ্ধান্ত নেবে? পারবে? পারবে না, এটা তো পরিষ্কার। মুশফিক, আপনার কাছে জানতে চাইবো যে আজকে আপনি দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এরপর বাংলাদেশ কৃষি বিশ্ব সংঘর্ষের ঘটনা ঘটেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই রাষ্ট্র নির্বাচন নিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। সব কিছু মিলিয়ে যে ইউনিভার্সিটিগুলোতে যে একটা অস্থির অবস্থা চলছে, এটা নিয়ে আপনারা কতটা উদ্বিগ্ন? না, পুরো পরিস্থিতিটাই উদ্বেগজনক। একটা হচ্ছে সামনে যেহেতু 4টা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে 2টার তো তারিখ ঘোষিত হয়েছে, এগুলোর ছাত্র সংসদ নির্বাচনে যাতে নির্বিঘ্নে হয়, এখানে কোনো ধরনের সংকট না হয়, এটা তো একটা উদ্বেগের বিষয়। তবে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেটা ঘটেছে এইটা খুবই চিন্তার বিষয়, কেননা মানে এর আগের রাত থেকে শুরু করে এই সংঘর্ষ চলছে, আজকে বিকাল পর্যন্ত চলেছে। তারপরে যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা মোটামুটি একটা ভূমিকা রেখেছে, প্রশ্ন হচ্ছে কেন এর আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে কার্যকর ভূমিকা রাখেনি? ইনফ্যাক্ট প্রোভিসি, প্রক্টরের মতো পদের যারা আছেন তারা হচ্ছেন, কিন্তু আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ভূমিকা নাই। এবং এই জায়গায় শুধু তো পুলিশ না, এই জায়গায় তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনীও মোতায়েন রয়েছে। তো তাদের ভূমিকাটা আসলে কি, এই প্রশ্নগুলো আসলে করা দরকার। কেননা একজন উপদেষ্টা যখন বলেন যে সরকারকে দায় নিতে হবে, মানে উপদেষ্টা কিভাবে বলেন, বা আরেকজন উপদেষ্টাকে আমরা দেখেছি উনি দুঃখ প্রকাশ করেছেন, উনি দুঃখ প্রকাশ করেন, উনি তো নিন্দা জানাবেন না, উনি দুঃখ প্রকাশ করবেন বা ক্ষমা চাইবেন যে উনি ব্যবস্থা নিতে পারেননি। আর দুইটা বিষয় আমি একটু মোসাফির ফিরোজ ভাইকে আমি প্রশ্ন রেখে যাব, সেটা হচ্ছে যে নির্বাচন হলে যদি বিএনপি জেতেই, গণপরিষদ নির্বাচন হলেও তো বিএনপি জিতবে, তাতে কি সমস্যা? আর ফেব্রুয়ারিতে ইলেকশনের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে যদি পর্যাপ্ত সংস্কার হয়ে থাকে, এইটার কোনো অ্যাসিওরেন্স এখন পর্যন্ত আমরা একদম শেষ সময়। এখন মানে উনি একটা কথার ফাঁক ছিল, উনি বলছিল যে মানে ন্যূনতম সংস্কার, কম সংস্কার চাইলে ডিসেম্বর, বেশি সংস্কার চাইলে জুন। এখন উনি মনে করতেছেন যে মানে 71 না কতটা পয়েন্টে হয়েছে, অনেকগুলি বিষয়ে ঐক্যমত্য হয়েছে, এখন এটা বাস্তবায়নটা কি? বিএনপি চাই বাস্তবায়নটা হচ্ছে সংসদে হোক, আর ওনারা চান যে এখনই হোক ওই যে গণপরিষদ বা অন্যান্য বিষয়গুলো নিয়ে। এটা হলো মত পার্থক্য। এখন ওই যে বললাম তো, এখন মত পার্থক্য যখন হয়ে যায় তখন আপনাকে যাইতে হবে নির্বাচনে যে আপনাকে এখন উদ্বুদ্ধ করতে, এছাড়া তো আর কোনো নাই। এই অন্তর্বর্তী সরকার তো কি সমাধানটা দেবে? সে আদালত কি বলবে যখন নাকি দুইজনই বিপরীতমুখী? তখন তাহলে তোমরা এতে যাও, ফ্রেশ ইলেকশনে যাও, যে তুমি তোমারটা দিয়ে উইন করে আসো। মানে সে একটা সুষ্ঠু নির্বাচন ছাড়া তার কিছু করার থাকে না। আমার একদম সময় শেষ হয়ে গেছে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে একবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সঙ্গে থাকবেন।